হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আমি যেতে চলেছি বাইক নিয়ে সেই 500 বছরের তুলসীচড়ার মেলার উপলক্ষে। তো চলো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। আর এখন পুরো অন্ধকার, এখন বাজে 4:30। আর এখন চৈতন্যদেব যখন এই কেরেখাই নদীপথ ধরে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করছেন তখন সময়টা 1510 খ্রিস্টাব্দ। ইতিহাসের সেই পবিত্র মুহূর্ত পার হয়ে যায় প্রায় 110 বছর। তারপর আমরা পৌঁছে যাই আনুমানিক 1660 খ্রিস্টাব্দে। এই সময়ে কেলেখাই নদীর উত্তর পারে বর্তমান গোকুলপুর গ্রামে এসে উপস্থিত হন ইতিহাসের প্রসিদ্ধ 12 ভূঁইয়াদের একজন ভূঁইয়া। গভীর বন জঙ্গল পরিষ্কার করে তিনি এখানে স্থায়ী বসবাস শুরু করেন। নিজের কুল দেবতা শ্যাম সুন্দরজির প্রতি ছিল তার অগাধ ভক্তি। সেই ভক্তির নিদর্শন স্বরূপ এখানেই তিনি শ্যাম সুন্দরজির মন্দির প্রতিষ্ঠা করেন, যার চিহ্ন আজও ইতিহাসে সাক্ষ্য বহন করে চলেছে। এই ভূঁইয়ার শাসনকালে আর একটি গুরুত্বপূর্ণ নাম ইতিহাসে উঠে আসে, গোকুলানন্দ গোস্বামী। প্রথমে তিনি ভূঁইয়ার গৃহভাণ্ডারের দায়িত্বে যুক্ত ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে গোকুলানন্দ বাবাজি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং সংসারের কোলাহল ত্যাগ করে একান্ত নির্জনের সাধনার পথ বেছে নেন। কেরেঘাই নদীর ধারে এই উঁচু ঢিপির উপর তিনি একটি তুলসী গাছ রোপণ করেন। সেই তুলসী গাছকে কেন্দ্র করেই শুরু হয় তার বৈষ্ণব সাধনা। দিনের পর দিন, বছরের পর বছর কঠোর সাধনার মধ্য দিয়ে তিনি একসময় সিদ্ধি লাভ করেন। সমাজের চোখে তিনি প্রতিষ্ঠিত হন একজন সিদ্ধ পুরুষ হিসেবে, বিশেষ করে একজন বাক সিদ্ধ পুরুষ রূপে। লোককথায় আজও শোনা যায় গোকুলানন্দ বাবাজির বাক সিদ্ধ দর্শনের শক্তি ছিল অলৌকিক। বলা হয় তিনি একবার মাটির দেওয়ালকে আদেশ করেছিলেন তাকে বহন করার জন্য, আর সেই দেওয়াল নাকি সত্যি তাকে বহন করেছিল। আবার কেলেঘাই নদীতে জেলেদের হাঁড়িতে ধরা কাঁকড়া তার আদেশে চিংড়ি মাছে পরিণত হয়েছিল। এমন কাহিনীও মানুষের মুখে মুখে আজও ফেরে। এই মহান সাধকের সন্নিধে এসেছিলেন 12 ভূঁইয়াদের মধ্যকার আর এক ভূঁইয়া, বিপ্রপ্রসাদ দাস। তিনি গোকুলানন্দ বাবাজির শিষ্যত্ব গ্রহণ করেন এবং এক সময় প্রধান শিষ্য হিসেবে পরিচিত হন। ধীরে ধীরে গোকুলানন্দ বাবাজির খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। বৈষ্ণব সাধনার অংশীদার হতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতে শুরু করে এই কেলেঘাই নদীর ধারে, এই তুলসী চারার মঞ্চে। এখান থেকেই বোঝা যায় গোকুলানন্দ বাবাজির মহত্ব কতটা গভীরভাবে সমাজে প্রভাব ফেলেছিল। এরপর ইতিহাস আমাদের নিয়ে যায় আর একটি অধ্যায়, তুলসী চারার মেলার জন্ম কোথায়। আপনারা আমার পেছনে যে সাধারণ মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি তুলসী চারার মন্দির। পাশেই রয়েছে শ্যাম সুন্দরজি বা রাধা মাধবজির মন্দির। গোকুলানন্দ বাবাজি দেহত্যাগ করার পর তার নির্দেশ অনুসারে শিষ্যরা তাকে এই তুলসী চারার বড় ঢিপির উপর সমাধিস্থ করেন। এরপর বিপ্রপ্রসাদ দাস একটি বিশেষ নিয়মের সূচনা করেন। তিনি ঘোষণা করেন প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে গোকুলানন্দ বাবাজির সমস্ত ভক্ত কেলেঘাই নদীতে স্নান করে 3 মুঠো মাটি তুলে নিয়ে এসে এই মন্দিরে অর্পণ করবেন। বিশ্বাস করা হতো এতে ভক্তদের মনস্কামনা পূর্ণ হবে। এই নিয়ম থেকেই শুরু হয় মেলার প্রচলন। প্রথম দিকে এই মেলাকে বলা হতো ভূঁইয়াদের মেলা বা গোকুলানন্দ বাবাজির মেলা। পরবর্তী সময়ে সেটি পরিচিত পায় তুলসী চারার মেলা নামে। সময়ের সঙ্গে সঙ্গে গোকুলানন্দ বাবাজির অনুগামী ও সাধকদের সংখ্যা বাড়তে থাকে, ফলে মেলার পরিসর ও ঐতিহ্য ধীরে ধীরে বিস্তৃত হয়। শুরুতে এটি ছিল একদিনের মেলা, কথিত আছে ঠিক এই জায়গাতেই যেখানে আমি এখন দাঁড়িয়ে, এইখানেই মেলা বসতো। হাওড়া, হুগলি, বর্ধমান, কলকাতা থেকে শুরু করে উড়িষ্যা ও বাংলাদেশ পর্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে মানুষও বন্য নৌপথে কেলেঘাই নদী ধরে এখানে এসে পৌঁছাতো। এই একদিনের মেলার ধারা অব্যাহত ছিল প্রায় 1930 দশক পর্যন্ত, অর্থাৎ 1660 খ্রিস্টাব্দ থেকে 1930 দশক। প্রায় 3 শতাব্দী ধরে একই রীতিতে এই মেলা অনুষ্ঠিত হয়ে এসেছে। পরবর্তীকালে জমিদারি ব্যবস্থার অবসান ও জমির হস্তান্তরের কারণে মেলার ঐতিহ্য কিছুটা ভাটা পড়ে। তখন মেলাটি 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে এই চর অঞ্চলে বসতে থাকে বিভিন্ন দোকানপাট ও সামগ্রী মেলা, আর অন্যদিকে উঁচু যে তুলসী চারার মঞ্চ, সেখানে অনুষ্ঠিত হতে থাকে গোকুলানন্দ বাবাজির ধর্মীয় মেলা। এই উঁচু অংশটি পড়ে পটাশপুর এলাকায়, আর দোকানগুলো যেখানে বসে আছে সেটা পড়ে সবং অঞ্চলের অন্তর্গত। এভাবেই কেলেঘাই নদীর বুকে সাধনা, বিশ্বাস আর ইতিহাসকে সঙ্গে নিয়ে আজও বেঁচে রয়েছে তুলসী চারার মেলা। এই তুলসী চারার মেলায় জায়গাটি 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে সবং আর উঁচু তুলসী চারার মঞ্চটি পড়ে পটাশপুর এলাকায়, কিন্তু প্রশাসনিকভাবে আলাদা হলেও মানুষের বিশ্বাসে কোনো ভাগ ছিল না। বিশ্বাসের কেন্দ্রবিন্দু ছিল একটাই, এটি তুলসী চারার মেলা।
পৌষ সংক্রান্তির আগের রাত থেকেই কেলেখাই নদীর দুই পাড়ে যেন অন্যরকম উত্তেজনা দেখা যেত। দূর দূরান্ত থেকে মানুষ আসতো, কারোর হাতে পুটলি, কারোর মাথায় ঝুড়ি, আবার কারোর কোলে সন্তান, কিন্তু সবার উদ্দেশ্য এক, বকুড়ানন্দ বাবাজির আশীর্বাদ আর তুলসী চারার মেলার অংশগ্রহণ। ভোর হতেই শুরু হতো কেলেখাই নদীতে স্নান, বিশেষ করে মেয়েদের ভিড় থাকতো বেশি। লোকবিশ্বাস অনুযায়ী তুলসী চারার মেলার অংশ নিতে হলে আগে নদীতে স্নান করে শরীর ও মন শুদ্ধ করা জরুরি। স্নান সেরে নদীর পাড় থেকে তারা তুলে নিত 3 মুঠো মাটি। এই মাটি শুধু মাটি নয়, এটা কেলেখাই নদীর আশীর্বাদ, বকুলানন্দ বাবাজির স্মৃতি আর শতাব্দী প্রাচীন বিশ্বাসের প্রতীক। এরপর সবাই আসতো এই উঁচু তুলসী চারার মঞ্চে। এখানেই শুরু হতো তুলসী চারার মূল আচার। লোকমুখে প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে নারী বা কন্যা নিষ্কলুষ মনে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে তুলসী চারা রোপণ করে তার তুলসী গাছ দ্রুত বেড়ে ওঠে। অনেকেই বলেন কয়েকদিনের মধ্যে সেই তুলসীতে নতুন পাতা দেখা যায়। এই বিশ্বাস থেকেই ধীরে ধীরে একটি কথা সমাজে ছড়িয়ে পড়ে, তুলসীর চারা যাচাই করে, মানে গাছ নয়, আসলে মানুষের মন যাচাই করে। এই তুলসী চারার মেলায় বহু অবিবাহিত মেয়ে মানত করে আসতো, কারোর প্রার্থনা ভালো জীবন সঙ্গীর জন্য, কারোর সংসারে শান্তির জন্য, আবার কারোর সন্তান লাভের আশায়। কেউ উচ্চস্বরে কিছু বলতো না, চুপচাপ তুলসী চারার সামনে দাঁড়িয়ে মনে মনে বকুড়ানন্দ বাবাজিকে নিজের কষ্টের কথা জানিয়ে দিত। এখানকার বয়স্ক মানুষজন আজও বলেন, যে মন পরিষ্কার তার তুলসী কখনো শুকোয় না। তবে তুলসী গাছ শুকিয়ে গেলে তাকে অমঙ্গল বলা হতো না, বলা হতো এখন সময় আসেনি, আবার আসবে ডাক। এইভাবেই তুলসী চারার মেলা শুধু কেনাবেচার মেলা হয়ে থাকেননি, এটা হয়ে উঠেছিল বিশ্বাসের মেলা, আশা ভরসার মেলা আর মানুষের মনের কথা বলার এক নীরব জায়গা। সময়ের সঙ্গে সঙ্গে মেলার রূপ বদলেছে। একদিনের মেলা থেকে ধীরে ধীরে দোকানপাট বেড়েছে, মানুষের ভিড় বেড়েছে, কিন্তু আজও মেলার প্রাণ লুকিয়ে আছে এই তুলসী চারার মঞ্চে। আজও পৌষ সংক্রান্তির দিনে মানুষ কেলেখাই নদীতে স্নান করে, 3 মুঠো মাটি তুলে আনে আর মাথা নত করে দাঁড়ায় বকুড়ানন্দ বাবাজির স্মৃতির সামনে। কারণ এই মেলা শুধু একটি উৎসব নয়, এটা কয়েক শতাব্দী ধরে বয়ে চলা বিশ্বাসের ইতিহাস। ঠিক তেমন কেলেখাই নদী চুপচাপ বয়ে চলে, কিন্তু তার গভীরতায় লুকিয়ে থাকে অসংখ্য গল্প, আর সেই গল্পগুলোর মাঝেই আজও বেঁচে আছে তুলসী চারার মেলা। এই গল্পটা যদি আপনার বিশ্বাসের সঙ্গে একটু হলেও মিল খুঁজে পাও, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এমন আরো হারিয়ে যেতে বসা ইতিহাস আর লোককথা নিয়ে আবার ফিরে আসবো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে নাই ফাঁকা হইলাম কাকে দেবো